নমস্কার, আমি তরুণ ঘোষ। কালকে তো মোটামুটি আপনারা খেলা জমিয়ে দিয়েছেন। আজকে আমি ভিডিওটা শুরু করতে চাই আমি একটা ঈশপের গল্প দিয়ে। বেশ মজার গল্প, ছোটবেলায় পড়েছিলাম, এখন নাম হঠাৎ আমার মনে পড়ে গেল। যে এক মাঠের মধ্যে গাছের তলায় অনেক ইঁদুর বাস করত, আর সেখানে দু তিনটে হাতি এসে ওই ডালপালা খেত। আর ইঁদুরের গর্তে পা পড়লেই ইঁদুরগুলো ঢুকে যেত, মারা পড়তো, এই সমস্ত হলো। ইঁদুররা সবাই মিলে ঠিক করলো যে এভাবে যদি চলতে থাকে তাহলে পরে তো আমরা নির্বংশ হয়ে যাব। তাহলে কি করা যায়, বিদ্রোহ ঘোষণা করো। ইঁদুররা সব একসঙ্গে বিদ্রোহ ঘোষণা করলো। গিয়ে ইঁদুররা বলল আমাদের সঙ্গে লড়তে হবে। হাতিদের বলল। হাতি তো পাত্তা দেয়নি, যত ল্যাজ পেছনে করে হাতি উল্টো দিকে আটা দিয়েছে। এর মধ্যে কি হয়েছে, কতগুলো ইঁদুর হাতির পা বেয়ে একেবারে সে গা ভর্তি উঠতে শুরু করে দিয়েছে। তখন হাতি ভাবছে ইঁদুর যদি আমার কানে ঢুকে যায় তাহলে তাই মারা পড়বো। সে কান ঝাপটা দিতে দিতে সে মাটিতে শুয়ে পড়ছে, শুয়ে গড়াগড়ি খেয়েছে। তার গড়াগড়িতে শত শত হাজারে হাজারে ইঁদুর মারা পড়েছে, বাকিরা দে দৌড়। তো আপনার দেশে এই ইঁদুরগুলো হলো এই যে আপনাদের যত সন্ত্রাসবাদী এবং মৌলবাদী দাড়িওয়ালা যেগুলো টুপি পরা, এইগুলো হলো আপনার সন্ত্রাসবাদী মৌলবাদী। আমাকে একটি মুসলিম মেয়ে বলেছিল যে তরুণদা, যার যত বড় দাড়ি সে তত বড় বদমাইশ। আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি বিয়ে করোটা কেন? বিয়ে করলেই তো পরাধীন হয়ে যাব। চাকরি করতো আমার অফিসে। আমি আমি বিয়ে করব না। আর লাল দাড়ি যারা করে তারা তো আরো বদমাইশ। আজকের লেটেস্ট খবর আমি আপনাদের বলি, সেটা হচ্ছে আপনারা হয়তো জানেন যে মস্কোয় গিয়েছেন আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। চীনে গিয়েছেন আমাদের এনএসএ অজিত দোভাল। জাপান গিয়েছেন আমাদের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। কারণ চীন, জাপান, রাশিয়া এবং ভারত চারজনকেই হুমকিটা দেওয়া হয়েছে। এখন নানান এ তো আলোচনা, হুমকি নিয়ে তো আলোচনা করার জন্য যাওয়া হয়নি, গিয়েছিলাম অন্য কারণে সমস্ত যাওয়া হয়েছিল। সেই আলোচনার মাঝখানে এই কথাটা উঠেছে। জাপান প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছে যে আমরা এত কোটি ডলার দিয়ে জায়গাকে দিয়ে আমরা মেট্রো রেলটা করলাম, সেখানে গরুর হাট বসিয়ে দিল। এরা তো বলছে যে আমাদের কোনো সমস্যা নেই, তারপরে আমার টাকা ফেরত দিচ্ছে না কেন? আমার টাকাটা ফেরত দিক। আর সব থেকে বেশি খোঁচা মেরেছে অজিত দোভাল চীনকে। ওয়াং ইকে বলেছে, আরে আপনারা তো মশাই একেবারে রেড কার্পেট পেতে তাকে অভ্যর্থনা জানালেন, তাহলে আপনাদেরই ইমেল পাঠালো। আমরা জানিয়েছি আসেনি, সেটা ছেড়ে দিন। আপনারা তো রীতিমতো খাইয়ে দাইয়ে তাকে একেবারে সর্বস্ব খাইয়ে তাকে নানান রকম চুক্তি করেই দিলেন। আপনাদেরই এ করে দিল। চীন অত্যন্ত চটে আছে। চীনের ব্যবহারই তা বোঝা যায়, অত্যন্ত চটে আছে চীন। রাশিয়া বলেছে যে আমাদের যে রূপপুর পারমাণবিক কেন্দ্র আছে, সেখানকার যে টাকাটা আমরা 90% টাকা দিয়েছিলাম, শেখ হাসিনা চলে যাওয়ার পর গত 2 বছরে 1 পয়সাও শোধ করেনি। ওদের যখন সমস্যাই নেই তাহলে আমাদের টাকাটা আমাদের ফেরত দিয়ে দিই। এই নিয়ে চাওয়াচাওয়ি শুরু হবে। ভারত তো আর কিছু করবেই না। ভারতের কথায় আসি। ভারতে আজকে কিচেন ক্যাবিনেটের মিটিং আছে।
কিচেন ক্যাবিনেট মিটিংটা হচ্ছে আপনার ওই কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা না রাখা নিয়ে। কারণ আমাদের তো গণতান্ত্রিক দেশ, কোনো একটা সিদ্ধান্ত নিতে গেলে আমাদের পার্লামেন্টের সেটাকে আলোচনা করতে হয়, তার ভোটাভুটির মাধ্যমে পাশ করে তারপরেতে ডিসিশন নিতে হয়। মাল পাঠানোর মাল এ করা, ত্রাণ পাঠানো, এগুলো হচ্ছে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ব্যাপার। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে যায় বা অন্যান্য যে সমস্ত সেক্টর আছে সেই সেক্টর দিয়ে যায়, ওগুলো আলাদা। কিন্তু যখনই দেশ টু দেশ কোনো সিদ্ধান্ত হবে, যে যুদ্ধের হোক, শান্তির হোক, কূটনৈতিক সম্পর্ক জোড়া হোক, ছিন্ন হোক, সব কিন্তু পার্লামেন্টে ডিসিশন হবে। তাই আজকে যে মিটিংটা হচ্ছে, সেই মিটিংটায় আজকে একটা আপনার নোটশিট তৈরি হবে যে ভারত কেন করতে চাইছে। এটা পাশ হয়ে যাবে, নিশ্চিন্তে পাশ হয়ে যাবে, কারণ সবাই ক্ষিপ্ত। তবুও ভোটাভুটির মাধ্যমে পার্লামেন্টে একটা বিশেষ অধিবেশন ডাকা হবে, অধিবেশনে ওটা তুলে ওটাকে পাশ করিয়ে তারপরে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে। এখন দেখুন, আমি যখনই বলি তখনই আপনারা মনে করেন আজকে বললাম তো আজকেই হয়ে গেল। এক ভদ্রলোক গতকালকে আমায় লিখেছেন, এখনো তো পাসপোর্ট দিয়ে যাচ্ছে। আরে আমি বললাম মানে কি সঙ্গে সঙ্গে পাসপোর্ট বন্ধ হয়ে গেল? আমি কি গভর্নমেন্টের অথরিটি নাকি? আমি খবরটা দিয়েছি। এবার আইনগত ব্যাপার রয়েছে, কূটনৈতিক ব্যাপার রয়েছে, সেগুলো লেখালেখি হয়ে যাবে তাদেরকে, তারপর তো এগুলো বন্ধ হবে, সেগুলো সময় সাপেক্ষ। ওই জন্য 7 দিন বলা হয়েছে, 7 দিনের মধ্যে পাসপোর্টের সমস্ত কপি ফেরত পাসপোর্ট ফেরত দেওয়ার জন্য। আর নতুন করে পাসপোর্ট জমা নেওয়া হবে না। এখন যতক্ষণ না পর্যন্ত এই চিঠি গিয়ে পৌঁছচ্ছে, ততক্ষণ পর্যন্ত অফিসিয়ালি তো পাসপোর্ট নিতে বাধ্য। যখনই চিঠিটা গিয়ে পৌঁছবে সে তখনই বন্ধ হয়ে যাবে। এটা কখনোই মনে করবেন না আমি বলা মাত্রই যে শুরু হয়ে গেল। তা মোদ্দা কথা এখানেই ঠিক হয়ে যাবে যে বাংলাদেশের পরিস্থিতি কি। আর ওদিকে 3টে দেশ, জাপান, রাশিয়া, চীন, বিশেষ করে চীনকে খুব চুলকে দিয়ে এসছে আমাদের অজিত দোভাল, ওয়াংকে। 3টে দেশ কিন্তু চীন তো বিশেষ করে খাপ্পা। আমি বলেছিলাম না, একবার চীনের পেছনে লেগে দেখুন, বুঝতে পারবেন ঠেলা। ওই ঋণ দিয়েছে না, দেখবেন পদ্মা নদীটাই নিয়ে নেবে। ওই ঋণের টাকা না ফেরত দিলে পদ্মা নদীটাই নিয়ে নেবে একেবারে, বলে এই নদী আমার। তো যাই হোক, এখন এই সমস্ত কাণ্ড কারখানা চলছে। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা হয়েছে, কিন্তু সরাসরি সার্জিও গোর স্বীকার করেননি এই কারণে যে একটা বড় দেশ, তাকে পিঁপড়ের মতো একটা দেশ যদি ইমেলে পাঠায়, তার তো মানিজ্যতে লেগে যাবে। ওই জন্য সহসা কোনো দেশ এই নামগুলো নিচ্ছে না। কিন্তু যেহেতু ভারত পেয়েছে এবং ভারতের সঙ্গে এরকম একটা সম্পর্ক চলছে, এবং আমি জানতে পেরেছি বলে আমি এই খবরটা করেছি। কিন্তু সরকারিভাবে কোথাও কিছু আপনি এক লাইনে দেখতে পাবেন না, কোনো সরকারি বিবৃতি নেই, পাওয়াই যাবে না। এই যে আলোচনাগুলো এখন হচ্ছে, তার ফল কি দাঁড়ায়, এনারা ফিরে আসুন, এনারা ফিরে এলে তখন বোঝা যাবে। তবে ঘটনা এগোবে। আর আপনারা যে বলছেন না, এই যে আপনার সৌদি আরব, তুর্কি, পাকিস্তানের এই যে আপনার গাঁটছড়া বাঁধা হয়েছে, আমি একটা খবর দেখাই আপনাদের, খবরটা দেখুন। সৌদি আরব পাকিস্তানের সঙ্গে তো গাঁটছড়া বেঁধেছে, 20,000 ভিখারিকে লাত মেরে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। আর বলেছে সামনে উমরা আছে,
এর মধ্যে যদি আবার ভিখারি ধরা পড়ে তাহলে পরে তাদেরকে দুহাত কেটে দেশে পাঠাবে। আগে দুহাত কেটে নেবে, তারপর দেশে পাঠাবে, যাতে আর দ্বিতীয়বার এসে ভিক্ষা না করতে পারে। তো এই হচ্ছে উম্মাদের চুম্মা, যাই বলেন না কেন। তো এরা হচ্ছে ওই আমি বলেছিলাম না, আরব লীগের মতো সেফ শিয়া সুন্নি ঝামেলা, আর কিচ্ছু না। একটা বড়লোক বন্ধু আছে আর দুটো চারটে মানে ছ্যাঁচড়া গরিব আছে, তার বড়লোক বন্ধুটাকে দিয়ে খায়, তার মাথায় টুপি মেরে খায়। এর একটা বড়লোক বন্ধু। তবে কখনোই মনে করবেন না মোহাম্মদ বিন সুলেমান তিনি কোনোদিনও ভারতের সামনে এসে অস্ত্র নিয়ে দাঁড়াবেন। কারণ ভারত তার সঙ্গে যা চুক্তি করে রেখেছে, তেলের চুক্তি, এছাড়া আইপিএল এর চুক্তি, আইপিএল এর সমস্ত চুক্তিগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে কোটি কোটি ডলারের চুক্তি। সে সমস্ত চুক্তিটা বাতিল করে দিয়ে সে সমরাস্ত্র নিয়ে একেবারে ভারতবর্ষের সামনে চলে বসবে, এটা ভাবাটা হচ্ছে একদম ভ্রান্ত ধারণা। সুতরাং ও আপনার ওই যে ট্রায়ো যেটা হচ্ছে না, তার মধ্যে বাংলাদেশ ঢুকবে কি ঢুকবে না এই নিয়ে খুব হইচই হচ্ছে। ট্রায়োতে এই অবস্থা। সৌদি আরব সে হচ্ছে পয়সাওয়ালা মাল, আর আপনারা হচ্ছেন সব ভিখারি মাল। তাই পয়সাওয়ালা বন্ধু যা বলবে আপনাদের চাকর বাকরের মতো করতে হবে, বুঝতে পেরেছেন? এটি হচ্ছে আসল কথা। সে আসলে লোক জোটাচ্ছে যে আমি যদি আবার এর হাতে মার খাই তাহলে এই দেশের সৈন্যরা যেন এসে আমাকে বাঁচায়, কারণ আমাদের সৈন্য তো নেই, সবই তো শেখ, এরা এসে যেন আমার বাঁচায়। ওই জন্যই এই প্যাকটা করা, আর এর মধ্যে আর কোনো কারণ দেখবেন না। এই যে প্যাক্ট হচ্ছে, সবাইকে কোটি কোটি দিনার দিচ্ছে, দিয়ে কিনে রেখে দিচ্ছে যে আমার হয়ে তুমি যুদ্ধ লড়বে। এই পাকিস্তান, তুর্কি যদি বাংলাদেশ যায়, বাংলাদেশের এ তো সৈন্য তো মোটামুটি লাঠি চালাতে চালাতে বন্দুক চালাতেই ভুলে গেছে আমার মনে হয়। যাই হোক, এই খবর ডেভেলপ করবে আরো। এরা সব ফিরে আসুন, ফিরে এলে পরে বোঝা যাবে যে কি হচ্ছে। তবে কূটনৈতিক সম্পর্কটা আপনাদের সঙ্গে ছিন্ন হচ্ছে এবং মালপত্র যাওয়া বন্ধ হচ্ছে, এটা গ্যারান্টিড। সেটা কবে হয় না হয় এক সরকারি ব্যাপার, তো সরকারি চিঠিপত্র তৈরি হবে, তারপরে তো ওপারে যাবে, নানা কারণ দেখানো হবে, আমাদের দেশে এই হয়েছে ওই হয়েছে, কারণ টারণ দেখি এই চিঠিপত্রগুলো তৈরি হবে, তো একটু সময় লাগবে। ততদিন পর্যন্ত নিশ্চিন্তে খাবার দাবারগুলো পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।